আজকের ক্লাসে আমরা একম্যান স্পাইরাল সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। আর তোমাদের আমি আগেই বলেছিলাম যে একম্যান স্পাইরাল খুব সহজে বুঝতে গেলে কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্স সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে বা একটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, তাই তো? তো আর এই কোরিওলিস ফোর্স কি, এই কোরিওলিস ফোর্স কিভাবে কাজ করে তা আমি এই ক্লাসে ডিসকাশন করেছি। তো এই ক্লাসটি যারা দেখোনি তারা এই ক্লাসটি আগে দেখে নেবে। এই ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তবে ক্লাস শুরুর আগে মক টেস্টের বিষয়ে তোমাদের একটি ইনফরমেশান দিচ্ছি। তো যাদের এই ইনফরমেশনের প্রয়োজন নেই তারা এইটুকু অংশেও স্কিপ করে যেতে পারো। ওকে, দেখো, আগামী 6 অগাস্ট 2025 অগাস্টের 6 তারিখ থেকে আগামী অগাস্টের 6 তারিখ থেকে শুধুমাত্র 9-10 এসএলএসটির মক টেস্টের জন্য একটি ব্যাচ, অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। তো যদি কেউ মক টেস্ট দিতে ইচ্ছুক থাকো তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। মক টেস্টের জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ওকে, তো এই মক টেস্ট কিভাবে হবে দেখো, যে পরীক্ষার আগে পর্যন্ত একদিন পর পর মক টেস্ট নেওয়া হবে। তো কোন দিন বা কোন তারিখে কোন বিষয়ের মক টেস্ট নেওয়া হবে তার রুটিন আমি একটু পরেই দিয়ে দিচ্ছি। তো এই মক টেস্ট কিভাবে হবে, খুব সহজ পদ্ধতি, কোনো জটিল পদ্ধতি নেই। খুব সহজে তোমরা এই মক টেস্টে অ্যাটেন্ড করতে পারবে। কীরকম দেখো, যে যারা মক টেস্ট দিতে ইচ্ছুক থাকবে তারা যোগাযোগ করবে। ওকে, তাদেরকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হবে। এবার আমি এই মক টেস্টের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র কখন, মানে একটা নির্দিষ্ট সময়ে, সেই টাইম আমি বলে দেব। একটা নির্দিষ্ট সময়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মক টেস্টের যে প্রশ্নপত্র তার পিডিএফ শেয়ার করা হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং টাইম দিয়ে দেওয়া হবে, অতক্ষণের মধ্যে পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? তো এবার তোমরা পিডিএফ পেলে হোয়াটসঅ্যাপে, এবার ওই পিডিএফ দেখে, প্রশ্নপত্রের পিডিএফ দেখে তোমরা শুধু খাতা পেনে উত্তর করতে পারো, অথবা সবচেয়ে ভালো হয় ওএমআর শিট, তোমরা ওএমআর শিট জোগাড় করে সেই ওএমআর শিটেও অ্যান্সার করতে পারো। এবার ওএমআর শিটে অ্যান্সার করলে, ওএমআর শিটে অ্যান্সার করার পরে, মানে ওই নির্দিষ্ট সময়ে কিন্তু ওএমআর শিটে অ্যান্সার করার পরে সেই অ্যান্সার শিটের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, বাস, তাহলেই হয়ে গেল। তবে আরেকটা বিষয় বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার অনলাইন কোচিং ব্যাচে যুক্ত আছো, এখনো পর্যন্ত যারা আমার কোনো না কোনো অনলাইন কোচিং ব্যাচে যুক্ত আছো, তাদের জন্য কিন্তু এই মক টেস্ট নয়। তারা যে ব্যাচে আছো সেই ব্যাচেই তোমাদের এই মক টেস্টগুলোও হবে। ওকে, এবার আমরা দেখে নিয়ে চলো যে কোন তারিখে বা কোন দিন কোন বিষয়ের মক টেস্ট হবে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো এই ডেট, চ্যাপ্টার, ফুল মার্কস, টাইম, মানে কখন মক টেস্ট নেওয়া হবে। দেখো, প্রথমে 6 অগাস্টে দুটো চ্যাপ্টারের পরীক্ষা নেওয়া হবে, জিওটেকটনিক আর জিওমরফোলজি। এই দুটো চ্যাপ্টার থেকেই 30টা করে এমসিকিউ থাকবে। ওকে, তো ফুল মার্কস কত? 60। পরীক্ষা কখন নেওয়া হবে? 8 PM to 9 PM। ক্লিয়ার? এরপর দেখো 8 অগাস্টের 8 তারিখে আবার দুটো চ্যাপ্টারের পরীক্ষা। কি? ওশনোগ্রাফি প্লাস ক্লাইমেটোলজি। এখানেও দুটো চ্যাপ্টার থেকেই 30টা করে এমসিকিউ থাকবে, ফুল মার্কস 60, টাইম একই। এরপর দেখো 10 অগাস্ট 10 তারিখেও দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে, বায়োজিওগ্রাফি আর হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এই দুটো থেকেই, এখানেও এই দুটো চ্যাপ্টার থেকেই, মানে প্রতিটা থেকেই 30টা করে এমসিকিউ থাকবে, ফুল মার্কস 60, টাইম একই। এবার 12 অগাস্ট 12 তারিখে দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে। কি দেখো, ইকোনমিক জিওগ্রাফি প্লাস হিউম্যান জিওগ্রাফি। এখানেও 30টা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে, তাহলে ফুল মার্কস কত? 60, টাইম একই। এবং অগাস্টের 14 তারিখে দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে, রিজিওনাল জিওগ্রাফি প্লাস প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। এখানেও এই দুটো চ্যাপ্টার থেকেই 30টা করে প্রশ্ন থাকবে, ফুল মার্কস কত? তাহলে 60, টাইম একই। এরপর দেখো এই আগস্টের 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ, এই কয়দিন
হোল সিলেবাস মানে সম্পূর্ণ সিলেবাসের উপরে 60 মার্কসের মক টেস্ট নেওয়া হবে, 60টা এমসিকিউ থাকবে। ওকে, টাইম একই, রাত 8টা থেকে 9টা পর্যন্ত। ক্লিয়ার? তো এই হচ্ছে টোটাল মক টেস্ট। ওকে, দেখো তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকেই এখনও আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছ যে স্যার আমরা আপনার খোঁজ দেরিতে পেয়েছি, ফলে আপনি যে প্র্যাকটিক্যালের ব্যাচ শুরু করেছেন আমরা জানতাম না, আমাদেরকে ভর্তি নেন এবং নতুন একটি ব্যাচ শুরু করেন। তো তোমাদের রিকোয়েস্টে অগাস্টের 5 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ থেকে একটি প্র্যাকটিক্যাল এবং জিওগ্রাফিক্যাল থটস নিয়ে, মানে প্র্যাকটিক্যাল ও জিওগ্রাফিক্যাল থটসের জন্য এই দুটো চ্যাপ্টারের জন্য শুধুমাত্র আরেকটি অনলাইন কোচিং ব্যাচ শুরু হচ্ছে, যেখানে ডেইলি 4 থেকে 5টা করে ক্লাস হবে। ওকে, তো যারা আমাকে বলেছো তারা বা আরও যদি কেউ জয়েন করতে চাও তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে মক টেস্টের জন্য কিন্তু আগের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আর ওই প্র্যাকটিক্যাল এবং জিওগ্রাফিক্যাল থটসের অনলাইন কোচিংয়ের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবার আমরা মূল বিষয়ে চলে আসি। দেখো প্রথমেই আমরা দেখে নিই যে এই একম্যান স্পাইরালটা কি। ওকে, দেখো তো এই একম্যান স্পাইরাল এর পিছনে একটা গল্প আছে। গল্পটা কীরকম দেখো, যে নানসেন নামে একজন ভৌগোলিক ছিলেন। তিনি সুমেরু মহাসাগরে ভাসমান বরফ এবং ভাসমান হিমশৈল সম্পর্কে গবেষণা করার জন্য, কি বলছি, সুমেরু মহাসাগরে ভাসমান বরফ ও ভাসমান হিমশৈল সম্পর্কে গবেষণা করার জন্য 1893 থেকে 1896 সাল পর্যন্ত এই সুমেরু মহাসাগরে অভিযান করেন। ওকে, তো এই অভিযান করার সময় তিনি কিছু বিষয় পর্যবেক্ষণ করেন। কীরকম দেখো, মনে করো এটা একটা সমুদ্রের জলরাশির একটা পার্ট, এটা সারফেস সমুদ্র পৃষ্ঠ, আর এটা গভীরতার দিক, ঠিক আছে, আর এটা মনে করো কোনো একটা ভাসমান হিমশৈল। ওকে, দেখো তো সমুদ্রের জলে হিমশৈল ভাসছে, ক্লিয়ার? এবার দেখো, আর মনে করো এই বায়ু প্রবাহিত হচ্ছে, এই হচ্ছে কোনো একটা বায়ু প্রবাহের দিক, এদিকে বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে বায়ু কি করে, আমরা জানি বায়ু কি করে সমুদ্রের জলকে স্থানান্তরিত করে, মানে সমুদ্র স্রোতের সৃষ্টি করে, তাই তো? এবং আমরা কি জানি যে বায়ু যেদিকে প্রবাহিত হয়ে যায় সমুদ্রের জলকে সেদিকে ঠেলে নিয়ে যায়, তাই তো? তাহলে দেখো, তাহলে এই যে হিমশৈল আছে, তাহলে হিমশৈল কি হওয়ার কথা, দেখো বায়ুর প্রবাহের অভিমুখ, এটা বায়ু এদিকে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, তার মানে কি হিমশৈল কি হওয়ার কথা, হিমশৈল এই বায়ুর সমান্তরালে কি বায়ু প্রবাহের সাথে স্থানান্তরিত হওয়ার কথা, বায়ু প্রবাহ হিমশৈলটাকে ঠেলে নিয়ে যাবে, তাই তো? কি বায়ু প্রবাহের সাথে কি সমান্তরালে বায়ু প্রবাহ যেদিকে যাচ্ছে হিমশৈলও সেদিকে যাবে। কিন্তু এই নানসেন পর্যবেক্ষণ করেন যে এই হিমশৈল বায়ু যে পথে যেদিকে যাচ্ছে বায়ুর সমান্তরালে প্রবাহিত হচ্ছে না। বায়ু যে পথে যাচ্ছে মানে বায়ুর অভিমুখ যেটা, এই যে এই পথে যাচ্ছে হিমশৈল বায়ুর অভিমুখের সাথে বা বায়ুর সমান্তরালে প্রবাহিত হচ্ছে না। কি হচ্ছে এই হিমশৈল, কি হচ্ছে এই হিমশৈলটা ঠিক এরকম এই বায়ু প্রবাহের অভিমুখের থেকে 20 থেকে 40 ডিগ্রি কোণ করে প্রবাহিত হচ্ছে, মানে এইদিকে না গিয়ে এখানে এই 20 থেকে বায়ু অভিমুখের সাথে 20 থেকে 40 ডিগ্রি কোণ করে এদিকে যাচ্ছে, কোনাকুনি যাচ্ছে। তো এরকম তো হওয়ার কথা নয়, তাই কি না? তো তিনি এই যে পর্যবেক্ষণ করেন যে বায়ুর সমান্তরালে এই হিমশৈল বা ভাসমান বরফ প্রবাহিত হয় না, কি হয় কোনাকুনি এই 20 থেকে 40 ডিগ্রি কোণ করে উত্তর গোলার্ধে হলে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে হলে বাঁ দিকে কোণ করে প্রবাহিত হয়। ওকে, তো কেন প্রবাহিত হয় এরকম, বায়ু সমান্তরালে প্রবাহিত না হয়ে এই হিমশৈলগুলো কেন এরকম কোনাকুনি প্রবাহিত হচ্ছে, তা এই একম্যান নামে একজন সুইডিশ সমুদ্রবিজ্ঞানী ম্যাথমেটিক্যালি মানে গাণিতিকভাবে একটি মডেল তৈরি করে, একটি মডেলের সাহায্যে তিনি এটা কেন হচ্ছে তা প্রমাণ করে দেখান। ক্লিয়ার? তো এই যে প্রমাণ করে দেখান একম্যান যে মডেলের সাহায্যে, সেই মডেলটাকেই বলা হয় এই একম্যান স্পাইরাল। এবার দেখো
এই একম্যান স্পাইরাল বা এই একম্যানের মডেলটিকে বুঝতে গেলে আর আমাদের কি কি মনে রাখতে হবে? দেখো দেখো যে আমরা সকলেই জানি সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ কি? সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ হচ্ছে বায়ু প্রবাহ, তাই কিনা? অনেকগুলি কারণ আছে, তাই তো? অনেকগুলি কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহই সমুদ্র স্রোতকে সৃষ্টি করে, সমুদ্র স্রোতের সৃষ্টি করে। ওকে, কিভাবে করে? দেখো, মনে করো এই কোনো একটা সমুদ্র আছে আর এই হচ্ছে সমুদ্র পৃষ্ঠ। এবার এই সমুদ্র পৃষ্ঠের উপর দিয়ে মনে করো কোনো বায়ু প্রবাহিত হচ্ছে। দেখো, যদি শুষ্ক মৃত্তিকার উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়, শুষ্ক মৃত্তিকার উপর দিয়ে যদি বায়ু প্রবাহিত হয়, তাহলে আমরা কি দেখি? যে ধুলোবালি উঠতে থাকে, তাই তো? ধুলোবালিকে উড়িয়ে নিয়ে যায়। তার মানে কি? যে বায়ু প্রবাহের সাথে, মানে ওই শুষ্ক মৃত্তিকার উপর দিয়ে বায়ু প্রবাহ হলে কি হয়? বায়ু প্রবাহ কার সাথে ঘর্ষণ করে? ওই ভূপৃষ্ঠ, তাই তো? ভূপৃষ্ঠ বা শুষ্ক মৃত্তিকার সাথে ঘর্ষণ করে সেই মৃত্তিকাকে উড়িয়ে নিয়ে যায়, এই তো? যেন ধুলোবালি উঠতে থাকে। ঠিক একই রকম তো মনে করো এই সমুদ্র পৃষ্ঠ আছে, এবার এই সমুদ্র পৃষ্ঠের উপর দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু এই প্রবাহিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে, তাহলে এই বায়ু প্রবাহ স্থলভাগের উপর দিয়ে গেলে ঘর্ষণ করে কার সাথে? স্থলভাগের সাথে। এবার সমুদ্রের উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে ওই বায়ু ঘর্ষণ করবে কার সাথে? এই ঘর্ষণ করবে কার সাথে? সমুদ্রের জলের সাথে। ফলে এক ফ্রিকশন বল বা ঘর্ষণ বলের সৃষ্টি হয়। ওকে, তো এই যে বায়ুর যে প্রবাহ গতিশক্তি, সেই গতিশক্তি কি হচ্ছে? ঘর্ষণ বলের সৃষ্টি করছে, তাই তো? এই ঘর্ষণ বলের জন্যই কি হয়? ঘর্ষণ বলের জন্যই তখন এই সমুদ্রের জলকে কি করে? বায়ু প্রবাহ ঠেলে নিয়ে যায়, সমুদ্র স্রোতের সৃষ্টি করে, তাই তো? দেখো, তো এই যে বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের গতি, সমুদ্র স্রোতের গতি আর সমুদ্রের স্রোতের দিক, এই দুটা বিষয়কে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? কি বলছি? বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের গতি আর সমুদ্রের দিককে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? এবার দেখো, গতির ক্ষেত্রে যদি বলি, দেখো মনে করো এই যে বায়ু প্রবাহিত হচ্ছে, সমুদ্রের উপর দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, মনে করো এই বায়ুর গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার, এই বায়ুর গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার। তো এই যে 100 কিলোমিটার বায়ু প্রবাহের গতিবেগ যা সমুদ্র পৃষ্ঠের উপর দিয়ে যাচ্ছে, তো এ কি করবে? ঘর্ষণ বলের মাধ্যমে কি সমুদ্র স্রোতের সৃষ্টি করবে। তো এই যে সমুদ্র স্রোতের সৃষ্টি করবে তার গতিবেগ কিন্তু 100 কিলোমিটার হবে না, তার গতিবেগ হবে মাত্র 1.5 কিলোমিটার। কত? 1.5 কিলোমিটার। তাহলে দেখো, বায়ুর গতিবেগ যদি 100 কিলোমিটার হয়, তো সেই বায়ু সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হলে, ওই বায়ুর দ্বারা যে সমুদ্র স্রোতের সৃষ্টি হবে, সেই সমুদ্র স্রোতের গতিবেগ হবে কত? ঘন্টায় মাত্র 1.5 কিলোমিটার, তাই কি না? তার মানে দেখো, বায়ুর গতিবেগের যা শক্তি তার মাত্র 1.5%, তাই কি না? 1.5% শক্তি কি সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। 100 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হলে তার দ্বারা যে সমুদ্র স্রোতের সৃষ্টি হবে, সেই সমুদ্র স্রোতের গতিবেগ কত হবে? মাত্র 1.5 কিলোমিটার। এবার দেখো, এই যে বায়ু প্রবাহের যে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল সৃষ্টি করছে, এই সমুদ্রের অভ্যন্তরে কি করছে? গভীরে কি করছে না, কোথায় করছে? এই সারফেস বা সমুদ্র পৃষ্ঠে ঘর্ষণ বলের সৃষ্টি হচ্ছে, তাই তো? ফলে এই বায়ু প্রবাহের জন্য যে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে, কি সমুদ্রের পৃষ্ঠ স্রোতের সৃষ্টি হচ্ছে বা সারফেস কারেন্টের সৃষ্টি হচ্ছে। মোটামুটি 5 থেকে 6 ফেদম গভীরতা যুক্ত, মনে করো এই গভীরতার দিক মোটামুটি 5 থেকে 6 ফেদম, মনে করো এইটুকু গভীরতা 5 থেকে 6 ফেদম, 5 থেকে 6 ফেদম গভীরতা পর্যন্ত জলকে কি করছে? পৃষ্ঠস্রোত রূপে কি বায়ু তার প্রবাহের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? না দেখো, তাহলে এই সমুদ্রটা মনে করো 2000 মিটার গভীর। তাহলে এর উপর দিয়ে যে সমুদ্র স্রোত প্রবাহিত হবে, তাহলে এই 2000 মিটার গভীর, সম্পূর্ণ 2000 মিটার গভীরতার মানে একদম বটম পর্যন্ত, সমুদ্রের তলদেশ পর্যন্ত সব জলই কি স্রোত রূপে চলতে শুরু করে? তা কিন্তু নয়। তাহলে বায়ু প্রবাহের জন্য মূলত কি এই সারফেস কারেন্ট বা পৃষ্ঠ স্রোতের সৃষ্টি হয়। আর যে আন্ডার ওশেন কারেন্ট, সমুদ্রের গভীরে যে স্রোত, সেই স্রোত সমুদ্রের জলের ঘনত্বের জন্য তৈরি হয়। ক্লিয়ার? দেখো,
এবার দেখো, তাহলে ঠিক এরকম দেখো, তাহলে এখানে এইটা একটা আমি লেয়ার ধরতে পারি, 5 থেকে 6 ফেদম, এই মনে করো একটা এ লেয়ার, একটা ওয়াটার মাস, ঠিক আছে। তো এইটুকু অংশ কি হচ্ছে, এইটুকু অংশের জল পৃষ্ঠ স্রোত বা সারফেস কারেন্ট রূপে বায়ুর সঙ্গে প্রবাহিত হচ্ছে, ফ্রিকশন বলের জন্য প্রবাহিত হচ্ছে। এবার দেখো, তাহলে এর নিচে, তাহলে এই যে একটা লেয়ার ধরলাম বা ওয়াটার মাস ধরলাম, এইটুকু এর নিচের যে জল আছে সেই জল কি দেখো, তো এই যে এইটুকু অংশের জল গতিশক্তি লাভ করছে, ফলে এই জলের গতিশক্তির জন্য নিচের কিছু অংশের জল কি হবে, নিচের মনে করো আরেকটা লেয়ার, মনে করো একটু বি লেয়ার, বা এটা একটা ওয়াটার মাস, ক্লিয়ার। এবার এই বি লেয়ারটাও কি করছে, চলতে শুরু করবে। কার জন্য, তাহলে দেখো এই যে বি লেয়ারের জল বা এই যে বি ওয়াটার মাস, এইটুকু এলাকার জল যে ছুটছে বা চলতে শুরু করবে, কার জন্য, এর যে গতিশক্তি, সরাসরি ফ্রিকশন বল নয় কিন্তু, বায়ুর যে ফ্রিকশন বল তার জন্য নয় কিন্তু, কি জন্য, এই যে এ লেয়ার যে গতিশক্তি, এ লেয়ারের গতিশক্তি তার কিছুটা কি করবে, গতিশক্তির জন্যই এই বি লেয়ারের জলও চলতে শুরু করবে। কিন্তু কি হবে দেখো, তো এই যে এ লেয়ারের এ অংশের স্রোতের বা জলের স্থানান্তরের যা গতিবেগ হবে, এই বি এর কিন্তু স্থানান্তরের গতিবেগ কম হবে, তার চেয়ে কম হবে। তার মানে এর গতিবেগ বেশি হবে, বি এর গতিবেগ কি তার চেয়ে কম হবে। এবার যত অভ্যন্তরে যাওয়া যায়, মনে করো আরেকটা লেয়ার ধরলাম, এটা সি লেয়ার, এবার সি লেয়ারের জল চলতে শুরু করবে কার জন্য, কার শক্তির দ্বারা, এই বি লেয়ারেই কি করবে, এই সি লেয়ারের জলকে কি করবে, বি লেয়ার জল, বি লেয়ারের বা বি ওয়াটার মাসের জল যেহেতু স্থানান্তরিত হচ্ছে, এই স্থানান্তরের কিছুটা শক্তি কি করবে, সি লেয়ারের জলকেও কি স্থানান্তরিত করে নিয়ে যাবে। এবার এটাও স্থানান্তরিত হচ্ছে, তাহলে এর গতিবেগ কি হবে, সি লেয়ারের গতিবেগ কি হবে, তার চেয়েও কম হবে। এটুকু ক্লিয়ার। না দেখো যে এখানে এই সমুদ্র জলের আমরা যত অভ্যন্তরের দিকে যাব, মানে যত গভীরতার দিকে যাব, তত কি হবে, তত সমুদ্র স্রোতের যে গতিবেগ, এরকম পার্ট বাই পার্ট এক একটা ওয়াটার মাস, এই এ ওয়াটার মাসের গতিবেগ বেশি হবে, তার চেয়ে বি ওয়াটার মাসের গতিবেগ কম হবে, তার চেয়ে সি ওয়াটার মাসের গতিবেগ কম হবে, তার চেয়ে কি আবার ডি ওয়াটার মাসের গতিবেগ কম হবে। ক্লিয়ার। তাহলে দেখো এখানে সমুদ্র স্রোতের গতি, তাই তো, সমুদ্র স্রোতের গতি কিভাবে বায়ু প্রবাহ, গতিকে বায়ু প্রবাহ কিভাবে নিয়ন্ত্রণ করছে আমরা দেখলাম। এবার আমরা দেখব সমুদ্র স্রোতের দিককে কিভাবে নিয়ন্ত্রণ করে, আর এই দিক নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে কি, দিক নিয়ন্ত্রণ করার ব্যাখ্যাটাই হচ্ছে এই একম্যান স্পাইরাল। তো যদি প্রশ্ন হয় যে একম্যান স্পাইরাল কিসের সঙ্গে সম্পর্কিত, তাহলে কি সমুদ্র স্রোতের সঙ্গে সম্পর্কিত, তাই কি না। এবার দেখো এই যে আগে বলেছিলাম যে ভাসমান হিমশৈল বায়ু প্রবাহের অভিমুখ যেদিকে সেদিকে প্রবাহিত না হয়ে কি হয়, এর সাথে একটা কোণ করে, তাই তো, কোণাকুণি প্রবাহিত হয়, মানে বায়ুর সমান্তরালে প্রবাহিত না হয়ে, স্থানান্তরিত না হয়ে কি হয়, কোণাকুণি প্রবাহিত হয়, তাই তো। তো এই একম্যান এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে এই বায়ু প্রবাহের অভিমুখ যেদিকে সেদিকে হিমশৈল সেই বায়ু প্রবাহের সমান্তরালে প্রবাহিত না হয়ে কোণাকুণি প্রবাহিত হয়, তার কারণ হচ্ছে কোরিওলিস ফোর্স। কেন, কিভাবে দেখো, আমরা আগের ক্লাসে জেনেছি যে কোরিওলিস ফোর্স কি করে, গতিশীল বস্তুর সাথে কি লম্বভাবে কাজ করে, তাই তো। মনে করো এই হচ্ছে, মনে করো বায়ু প্রবাহের অভিমুখ, তাই তো, বায়ু এদিকে যাচ্ছে, বায়ু প্রবাহের অভিমুখ, তাহলে কোরিওলিস ফোর্স কোন দিকে কাজ করবে, বায়ু প্রবাহের সাথে কি লম্বভাবে কাজ করবে, পারপেন্ডিকুলারলি, তাই তো। তাহলে কোরিওলিস ফোর্স কাজ করবে এই লম্বভাবে, কার সঙ্গে, এই বায়ু প্রবাহের অভিমুখের সাথে লম্বভাবে, তাই তো। তো একম্যান বলেছেন যে এই যে বায়ু প্রবাহের জন্য যে ফ্রিকশনাল ফোর্সের তৈরি হচ্ছে, এই ফ্রিকশনাল ফোর্স আর এই কোরিওলিস ফোর্স, এই দুটার ভারসাম্য রক্ষা করার জন্য, ব্যালেন্স করার জন্য, এই ফ্রিকশনাল ফোর্স আর কোরিওলিস ফোর্স এর ভারসাম্য বা ব্যালেন্স করার জন্য কি হবে, ঠিক এর মাঝ বরাবর জলের স্থানান্তর ঘটবে, ঠিক এর মাঝ বরাবর জলের স্থানান্তর ঘটবে, ঠিক আছে। তার মানে এই মাঝ বরাবর মানে কি, এই কোণটা কত হলো, 45 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে কি অভিমুখ, বায়ু প্রবাহের অভিমুখ, তাই তো। তাহলে বায়ু প্রবাহ যেদিকে যাচ্ছে অভিমুখের সাথে কি এই 45 ডিগ্রি কোণ করে, তাই তো, উত্তর গোলার্ধে হলে ডান দিকে 45 ডিগ্রি কোণ করে জলের স্থানান্তর ঘটবে বা হিমশৈলের স্থানান্তর ঘটবে, আর দক্ষিণ গোলার্ধে হলে কি বাম দিকে এই 45 ডিগ্রি, বাম দিকে 45 ডিগ্রি কোণ করে এরকম কোণাকুণি স্থানান্তর ঘটবে। সমুদ্র স্রোত এরকম কোণাকুণি স্থানান্তর ঘটে। আর
এই জন্যই কি হয় দেখো, এই যে পৃথিবীতে আমরা এই চাপ বলয়গুলো জানি এবং নিয়ত বায়ুগুলো জানি, তাই তো? মাঝখানে কি আছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটি উচ্চচাপ বলয়, মকরী উচ্চচাপ বলয়, তাই তো? তো কর্কটি উচ্চচাপ বলয় থেকে কি হয়? উত্তর পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। মকরী উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তাই তো? তো এই বায়ুটা কোন দিক থেকে আসছে? উত্তর পূর্ব দিক থেকে আসছে, এই জন্য এর নাম কি? উত্তর পূর্ব আয়ন বায়ু। এটা কোন দিক থেকে আসছে? দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে, এর নাম কি? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তো এবার এই উত্তর পূর্ব আয়ন বায়ু কি করে? যে নিরক্ষরেখার উত্তরে কি সমুদ্র স্রোতের সৃষ্টি করে, মানে এটা যদি সমুদ্র হয় এখানে স্রোতের তৈরি করবে কি, তাই কিনা? কোন স্রোতের তৈরি করে? উত্তর নিরক্ষীয় স্রোত। আর এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কি করে? দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি করে, তাই তো? তাহলে দেখো এবার যে বায়ু প্রবাহের সমান্তরালে যদি সমুদ্র স্রোতের তৈরি হতো, তাহলে উত্তর নিরক্ষীয় স্রোত এভাবে প্রবাহিত হতো, তাই কিনা? উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হতো। আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত কি এই দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হতো। কিন্তু তাই কি আমরা দেখি সমুদ্র স্রোতের ক্ষেত্রে? আমরা দেখি না। আমরা কি দেখি? যে এই উত্তর নিরক্ষীয় স্রোত কি হয়? এই পূর্ব থেকে পশ্চিমে, তাই তো? পূর্ব থেকে পশ্চিমে। দক্ষিণ নিরক্ষীয় স্রোতও পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। তাহলে দেখো, বায়ু প্রবাহের উত্তর পূর্ব আয়ন বায়ুর জন্যই উত্তর নিরক্ষীয় স্রোতের তৈরি হচ্ছে, তাই তো? আয়ন বায়ুটা প্রবাহিত হচ্ছে কি উত্তর পূর্ব দিক থেকে, কিন্তু সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে কি পূর্ব থেকে কি পশ্চিম দিকে। কেন? এবার বুঝতেই পারছো কারণ কি? কারণ তাহলে এই হচ্ছে, এটা উত্তর গোলার্ধ, এই হচ্ছে বায়ু প্রবাহের অভিমুখ, তাই তো? তাহলে বায়ু প্রবাহের অভিমুখের সাথে সমুদ্রের জলকে কি করে? একটু আগে যেটা দেখলাম, কি করে? 45 ডিগ্রি কোণে, উত্তর গোলার্ধ হলে ডান দিকে, তাই তো? 45 ডিগ্রি কোণে, ঠিক এরকম এই যে এই কোণটা, এই 45 ডিগ্রি কোণে কি করে? জলকে স্থানান্তরিত করে, তাই তো? তাহলে এই যে জলকে স্থানান্তরিত করছে কোন দিকে? তাহলে 45 ডিগ্রি কোণে জলকে স্থানান্তরিত করছে বলেই কি এই উত্তর নিরক্ষীয় স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, তাই তো? আবার দক্ষিণ গোলার্ধ যদি হয় তাহলে কি বাম দিকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাই তো? তাহলে এই যাচ্ছে এই বাম দিকে 45 ডিগ্রি, মানে এদিকে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি কোণে এরকম সমুদ্র স্রোতের সৃষ্টি করছে। এই জন্য উত্তর আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর জন্য কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এবার দেখো, এই স্পাইরাল মানে কি আমরা জানি, তাই তো? স্পাইরাল মানে কি? স্পাইরাল মানে পেঁচানো, তাই তো? পেঁচানো বা কুণ্ডলী, তাই তো? তো একম্যান স্পাইরাল, তাই তো? একম্যান স্পাইরাল, তো এখানে পেঁচানো বা কুণ্ডলী কি হিসাবে আসলো? একম্যানের মডেলে এই কুণ্ডলীটা কি বা পেঁচানোটা কিভাবে আসলো? দেখো দেখো আগের মতোই, দেখো আগের ছবিটা ঠিক একই রকম। মনে করো এটা সমুদ্র পৃষ্ঠ, উপরিপৃষ্ঠ, এটা গভীরতার দিক। এ ওয়াটার মাস, বি ওয়াটার মাস, সি ডি এরকম ওয়াটার মাসগুলো বা এক একটা লেয়ার ধরেছি, তাই তো? কি বলেছিলাম? যে এ এর গতিবেগ বেশি, তার চেয়ে বি এর গতিবেগ কম, তার চেয়ে সি এর গতিবেগ কম, তার চেয়ে ডি এর গতিবেগ কম, তাই তো? আরও কম। একসময় কি জল গিয়ে স্থির হয়ে যাবে, তাই তো? আর জল সমুদ্র স্রোত হবে না, স্রোতের সৃষ্টি হবে না। ক্লিয়ার? দেখো তাহলে যেহেতু এর চেয়ে বি এর গতিবেগ কম, তার মানে এ যখন চলতে শুরু করছে তখনও বি স্থির আছে, আবার বি যখন চলতে শুরু করছে তখনও সি স্থির আছে, কিছুক্ষণ পরে পরে চলতে শুরু করেছে। ক্লিয়ার? তাহলে এ স্তর বা এ ওয়াটার মাস যখন চলছে, যখন স্থানান্তরিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তখন কি ওই 45 ডিগ্রি কোণ করে প্রবাহ হলো, তাই তো? 45 ডিগ্রি কোণ করে প্রবাহিত হবে সোজা না গিয়ে। এবার বি যখন চলতে শুরু করবে, সে কি করবে? এ যে 45 ডিগ্রি কোণ করে প্রবাহিত হচ্ছে তার থেকেও বেশি কোণ করে প্রবাহিত হবে, কি তাই কিনা? এবার সি কি হবে? সি বি এর থেকেও বেশি কোণ করে প্রবাহিত হবে, তাই কিনা? ডি কি হবে? ডি তার থেকেও বেশি কোণ করে প্রবাহিত হয়। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে একম্যান মডেল বা একম্যান স্পাইরাল মডেলের ছবি। দেখো ক্রমশ কি এই লেয়ারগুলো, ওয়াটার মাসগুলো ক্রমশ কি ডান দিকে বেশি করে সরছে। এ লেয়ার যতটা সরছে, বি লেয়ার তার চেয়ে বেশি সরছে, সি লেয়ার তার চেয়ে বেশি সরছে, ডি লেয়ার তার চেয়ে বেশি সরছে। এবার দেখো তোমাদেরকে সহজে বোঝানোর জন্য দেখো এই একটা মডেল তৈরি করলাম। দেখো জানি না তোমরা এই মডেলটা দিয়ে কতটা সহজে বুঝতে পারবে, তবে আমি চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই একটা মডেল, এটাই কিন্তু একম্যান স্পাইরাল মডেল। ক্লিয়ার? দেখো কিরকম, দেখো এখানে এই যে এটা আছে, এই যে এটা হচ্ছে বায়ু প্রবাহের অভিমুখ, ঠিক আছে? আর এটা
এই যে এটা হচ্ছে এই এ লেয়ারটা, দেখো, আর এই যে এটা হচ্ছে বি লেয়ারটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি সি লেয়ার, এটা ডি লেয়ার, এরকম লেয়ারগুলো। ক্লিয়ার? দেখো, তাহলে দেখো এই যে এ লেয়ারের দৈর্ঘ্য বেশি, এই দৈর্ঘ্যগুলো ইন্ডিকেট করছে গতিবেগ। তাহলে এর গতিবেগ বেশি, এই জন্য এর দৈর্ঘ্য বেশি। ওকে, বি এর গতিবেগ কম, এই জন্য তার চেয়ে দৈর্ঘ্য কম, সি এর দৈর্ঘ্য আরো কম, ডি এর দৈর্ঘ্য আরো কম, এর দৈর্ঘ্য আরো কম। ক্লিয়ার? দেখো, তো দেখো তাহলে এটা কি বলছি, এটা বায়ুপ্রবাহের অভিমুখ। তাহলে সমুদ্রের স্রোত বা এ লেয়ারটা এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে কি হলো, দেখো এই যে কোণ তৈরি করলো, কোণ তৈরি করে এই 45 ডিগ্রি কোণে প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? দেখো, তাহলে এবার বি লেয়ার বায়ুপ্রবাহের অভিমুখের সাথে 45 ডিগ্রি কোণ করে প্রবাহিত হচ্ছে। তাহলে সি লেয়ার কি, সি লেয়ারটা কি হচ্ছে, দেখো সি লেয়ারটা আরো বি লেয়ারের চেয়ে আরো বেশি কোণ করে প্রবাহিত হচ্ছে, তাই কি না? কেন হচ্ছে আগে বলেছি। এবার সি লেয়ারটা কি হচ্ছে, দেখো বি লেয়ারের চেয়ে আরো বেশি কোণ করে প্রবাহিত হচ্ছে। ডি লেয়ারটা কি হচ্ছে, দেখো সি লেয়ারের চেয়ে আরো বেশি কোণ করে প্রবাহিত হচ্ছে, তাই কি না? বুঝে যাচ্ছে? এবার একদম শেষেরটা দেখো, শেষেরটাতে কি হচ্ছে, দেখো এই যে শেষেরটা, দেখো বায়ু প্রবাহের অভিমুখ এদিকে, আর শেষেরটা কি তার একদম ঠিক বিপরীত দিকে। তাহলে বায়ু প্রবাহের অভিমুখ যেদিকে হবে, এক সময় সমুদ্র তলে, সমুদ্রের গভীরে কি দেখা যাবে, যে সমুদ্রের জলের পরিবর্তন কি ঠিক তার বিপরীত দিকে হবে। বুঝতে পারছো? এটা বায়ু প্রবাহের অভিমুখ, আর এই একদম তলের লেয়ারটা একটা ওয়াটার মাস, একদম দেখো অভিমুখ এদিকে, আর এই জলটা প্রবাহিত হচ্ছে উল্টো দিকে। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, তো এইটা কি অনেকটা কি স্পাইরালের মতো দেখতে, পেঁচানো কি, তাই কি না? পেঁচানো তো, এই জন্য এটাই হচ্ছে কি একম্যান স্পাইরাল মডেল বা একম্যান স্পাইরাল। তাহলে একম্যান স্পাইরাল কিসের সঙ্গে সম্পর্কিত, কি সমুদ্র স্রোতের কি বিক্ষেপ বা বিচ্যুতির সঙ্গে সম্পর্কিত। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।